দরবারে এসেছেন। এটা হচ্ছে হজরতে হোসাইন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবার, ফুরফুরা শরীফ। তো আজকে আপনারা এসেছেন, আমি খুব খুশি আপনাদের উপরে। কেন আপনারা সকলে এসেছেন একটা প্রশ্ন বাংলার মানুষের কাছে, আমার দাদা পীরের মুরিদ মোতাকিন ভক্ত বিন্দু, আমার ফলোয়ার যারা ভালোবাসে আমাকে, পাঁচ পীর হুজুরদের ভালোবাসে, আমাদের সকলকে ভালোবাসে, সবাইয়ের মধ্যে একটা প্রশ্ন জেগে গেছে। সেই প্রশ্নের জন্য আপনারা এসেছেন। আমি সকলের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই, আপনাদের সকলকে শুকরিয়া জ্ঞাপন করি অন্তরস্থ থেকে। এবং এই দরবারের মুজাদ্দেদে জামানের দরবারের খাস করে তানার ইজ্জত সম্মানকে সামনে রাখার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং খুব খুশি হলাম। তো মেন বক্তব্য হচ্ছে আজকের যে ঘটনাটা, ফুরফুরা শরীফের কোনো এক প্রভাবশালী পীর সাহেব, তথাকথিত বাবা বলে পরিচিত, তার কিছু অপপ্রচার এবং তার বিভ্রান্তি কথাবার্তা, যার জন্য আপনাদের কাছে এসছে। আমি একজন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা, আমি একজন মুজাদ্দেদে জামান দাদা পীর রহমান। এই সকলের মোবাইলগুলো অফ রাখবেন প্লিজ। আমি একজন মুজাদ্দেদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহের লাখতে জিগার, তানার ছোট আওলাদ ফানাফিল্লাহ ফানাফি শেখ আশেকে রসুল হজরতে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেজে মেয়ের ছেলে আমি। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে আমার আব্বাজান আওলাদে রসুল, আওলাদে মা ফাতেমা, তানার লাখতে জিগার, এবং আওলাদে হজরতে হোসাইন বুখারী। এবং শুধু তাই নয়, আমার যে দাদুজান হজরতে মনসুর হুসাইন রহমাতুল্লাহ আলাইহে, ফুরফুরার জমিনের মধ্যে একজন ব্যক্তি 7টা হাদিসের সনদ পেয়েছিলেন, সেটা আমার দাদুজান। একজন ব্যক্তি ফুরফুরার জমিনে পেয়েছিলেন, সেটা হচ্ছে আমার দাদুজান, আল্লাহর ওলি। তো আমি সেই বাড়ির সন্তান, সেই বাড়ির ছেলে। তো আজকে আমি ব্যবসা করি, ওয়াজ-নসিহত করি, জলসা করি, তদবির তাগাদা করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমার নিজস্ব এনজিও আছে, ট্রাভেল আপনার ফুরফুরা হোসেন বুখারী ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনের মধ্যে বাংলার মানুষ জানে আমি প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাহ পাক আমার মাধ্যমে যতটা আল্লাহ পাক সাহায্য করায় আমি করি। এবং শুধু তাই নয়, ফুরফুরার জমিনে একটা মাদ্রাসা আছে, সেটা হচ্ছে আমার মাদ্রাসা, যেই মাদ্রাসাটা এতিম অসহায়দের ফ্রি মাদ্রাসায় পড়ায়। তাদের সমস্ত খরচা আমি বহন করি, তাদের টোটাল, আপনারা যখন খুশি এসে দেখতে পারবেন, আমি খরচা করি, বহন করি। তার পরিপ্রেক্ষিতে আমি বিজনেস করি, আমি জলসা করে ওয়াজ-নসিহত করে অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো না, গরিবদের পাশে দাঁড়াতে পারবো না। আমি যে সময় অসহায় মানুষদের দেখি, আমি তার সাথে সাথে বিজনেস করি, ব্যবসা করি, হালাল করি। আমার রসুল শিক্ষা দিয়েছে। এই বিজনেস আমি একা নয়, সমস্ত পীর সাহেব পীরজাদাতে শুরু করে আল্লাহর ওলি থেকে শুরু করে স্বয়ং নবী পর্যন্ত বিজনেস করেছেন, আমার রসুল বিজনেস করেছেন, ব্যবসা করেছেন। সুন্নাতে রসুলের দিকে আমার সেই দিকে খেয়াল, আল্লাহ রসুল ব্যবসা করেছেন। এবং আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আশেকে রসুল, তিনি বাজারে এসে ব্যবসা করেছেন। মাথায় হচ্ছে সবজি নিয়ে এসে তালতলা হাটে বাজারে নিয়ে নিজে বসে বিক্রি করেছেন। এরকম ফুরফুরার বাসীরা বহু মানুষ জানে। আমার নানা যান, তিনি যে বাবা বলছে তার আব্বা যান পীর, কথা বুঝবেন ভালো করে, সে আমার নানা যান ব্যবসা করেছেন। আজকে প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে, কোথায় দাঁড়িয়ে যাচ্ছেন? বিজনেস ব্যবসা করতে গেলে বহুত ভুল বিভ্রান্তি থাকে, বিভিন্ন রকম থাকে। আমার সঙ্গে তার লড়াই, ব্যবসায়িক লড়াই, তার সাথে আমার লড়াই। আজকে আমার প্রশ্ন, এই ব্যবসাটাকে আজকে আমি ব্যবসা করছি বলে কোনো প্রভাবশালী ক্ষমতা দেখিয়ে আমার ব্যবসাটাকে সমাজে একটা প্রতারক বলে প্রচার করে দেওয়া হলো। আমাকে কোনো একটা রাজনীতিককে সামনে রেখিয়ে খেয়াল করিয়ে আমাকে, মানে যাতে আমি সমাজে একটা নোংরামো আমার বদনাম হোক, সেইটাকে খেয়াল করে এটা বাজারে ছড়ানো হয়েছে। তাই আজকে আমি, আমাদের যিনি লয়ার আছেন, এই লয়ার হচ্ছে আমাদের
কলকাতা হাইকোর্টের লয়ার ইনি, এবং দিল্লির সুপ্রিম কোর্টেরও লয়ার। তার সাথে সাথে আরো লয়ার আছেন আমার দিল্লিতে, ওনারা আসতে পারেননি, আমার কলকাতার লয়ার আছেন, এবং আমার পাশে আছেন, ডান দিকে আছেন আপনার হচ্ছে সিআইবি একটা সংস্থা এবং সমাজের কাজ করে। ইনি আমার পাশে দিল্লিতে বহু ধরনের যেভাবে যে প্রতারণা করা হয়েছিল, যেইভাবে এই বাবা হাজার হাজার টাকা দিয়ে, হাজার হাজার টাকার বিনিময়ে আমার বদনাম করার জন্য আমাকে কিভাবে মাটির সাথে মিশানো যায় সেই প্ল্যান করে দিল্লিতে যে প্ল্যান তৈরি করেছিল, যে প্ল্যানটার জন্য আজকে এই ভাইয়েরা যদি আমার পাশে না থাকতো, আর আমার সত্যতা কাগজ যদি আমার পাশে না থাকতো, তাহলে আমি আপনাদের সমাজে একটা মিথ্যে হয়ে যেতাম। ভালো করে বুঝে নেবেন কথাটা, সেটা আমি নেক্সটে আসবো। তাই আজকে আমার যে ব্যাপারটা আপনাদের প্রশ্ন, আজকে যে আমার নামে বদনাম দিয়েছে, 18 লক্ষ টাকা আমি প্রতারণা করেছি, আজকে আমি তাকেই প্রশ্ন করতে চাই, আমি যে 18 লক্ষ টাকা প্রতারণা করলাম, তোমার পাশে তোমার বোনের ছেলে, তোমার ভাগনা, তোমার বাড়ি, আজকে যদি তুমি আমাকে ভাগনা না মনে করো, তোমার বাড়ির ছেলে যদি না মনে করো, তোমার বোন নেই, তোমার বোনের ছেলে নয় যদি মনে করো, কমসে কম তুমি তো একটা পীরজাদা হিসাবে, একটা সততা হিসাবে, সমাজের সততা হিসেবে সত্যটা তোলা দরকার ছিল। আপনারা বলবেন সত্যটা তোলা দরকার ছিল। তাহলে আজকে যে মানুষটা আমার 18 লক্ষ টাকা প্রতারণা করেছে, আমি আমার যে 80 লক্ষ টাকা সে নিয়ে আমার সামান পত্র নিয়ে চলে গেল, এবং তার বিরুদ্ধে আমি কালনা পিএস, কালনা কোর্ট, তার নামে আমি অলরেডি এফআইআর করেছি, সেই সমস্ত প্রতিটা দেখালো না। আজকে আমার একটাই জিনিস দেখালো, তার উচিত ছিল দুটো জিনিসকে সামনে করা। যেহেতু আমি ব্যবসা করি, সেও ব্যবসা করে, তারও বিজনেস আছে, ব্যবসা আছে, তারও ফুরফুরা, বলবো আমি আমার লয়ার সাহেব বলার পরে আমি যাবো পাটে। এবার আপনারা আমার লয়ার সাহেব যেটা বলছেন একটু শুনে দিন। সকলকে নমস্কার। আমি সকলকে নমস্কার। আজকে এখানে আসতে আমি বাধ্য হলাম, যা এই ফুরফুরা শরীফের তো একটা সম্মান আছে, এই সম্মানটা থুতু ফেলে যেমন নিজের গায়ে পড়ে, সেরকম একটা ঘটনা এখানে ঘটেছে। একটা মিথ্যা প্রবঞ্চনা উপরে দাঁড়িয়ে কিছু রটনা রটিয়ে ফেলা হয়েছে। ঘটনা হয়েছিল 2022 সালের মার্চ মাস। আবরাজ সিদ্দিকী বলে দিল্লির এক বাসিন্দা, সামির খান বলে বিহারের এক বাসিন্দা, আরেকজন তাদেরই একজন পার্টনার, সেও বিহারের বাসিন্দা, এনার সঙ্গে মিট করে কলকাতায় বসে কথাবার্তা হয়। কোভিডের পরবর্তী সময় আপনারা জানেন বিজনেস হোক সবকিছু একদম সমস্ত তছনছ হয়ে গেছিল। উনি অনেকগুলো বাচ্চা মানুষ করেন, সেই সময়ে অনুদানও খুব কম আসছিল। ওনাকে কেউ বা কারা সৎ বুদ্ধি দেন যে ঠিক আছে, এখানে একটা পুরনো কারখানা পাওয়া গেছে, সেই পুরনো লোহাগুলো যদি আপনারা ডোনেশনের টাকায় কিনে নিয়ে এটা আপনি একটু বেশি দামে বিক্রি করতে পারবেন, তাহলে আপনার একটা সুরাহা হয়, সংস্থাটাও চলতে পারে। সেই মতো করে উনি কিছু মানুষের উপর নির্ভর করেছিলেন, যেহেতু উনি বিজনেস অতটা বোঝেন না, এটা একটা টোটালি কমার্শিয়াল ম্যাটার। যাদের উপরে নির্ভর করেছিলেন তারা এনাকে ডুবিয়েছে। যখন দেখা গেল ওনার একটা অনুষ্ঠান চলছে, এখানকার 12 দিনের একটা কোনো অনুষ্ঠান চলছিল, সেই সময়ে এই দিল্লির পার্টিরা 80 লক্ষ টাকার টোটাল স্ক্রাব ধাত্রীগ্রাম থানার আন্ডারে, ধাত্রীগ্রাম ফ্যাক্টরিটা ধাত্রীগ্রাম কালনা থানার আন্ডারে সমস্ত প্রোডাক্ট নিয়ে চলে যায়। তার বিল ভাউচার আমি দেখিয়ে দিচ্ছি। ডিলটা হয় ক্যালকাটায় রফি আহমেদ কিরোয়ের হোটেলে বসে 1 মাস ধরে। তাহলে প্লেসটা বেঙ্গল, ফ্যাক্টরি বেঙ্গল, দিল্লিতে কি করে হয়, কেন হয় সেটা বলছি। ইনি যখন একটা কমপ্লেন করলেন যে এনার মাল নিয়ে বেরিয়ে চলে গেছে, ইনি না টাকা পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে, কাউকে ধরতে পারছে না, তখন উনি 23/6/2024 তারিখে কালনা থানায় একটা কমপ্লেন করে যে তার সঙ্গে এইসব ঘটনা ঘটেছে। তাকে বাদ দিয়ে তার অজান্তে এবং রীতিমতো ওয়েট করে তার রিপোর্ট আমি দেখিয়ে দিচ্ছি, মাল নিয়ে বেরিয়ে যায়। এই কমপ্লেনটা করার পর অপোজিশন পার্টিরা একটু নড়ে চড়ে বসে, তারা আলোচনা করে মেটাতে চায় ব্যাপারটা। এই আলোচনা চলাকালীন সময় 3-4 বার বসে যখন সেটেল হলো না, তখন ওনার তরফ থেকে আমাদেরই একজন কলিগ একটা লিগ্যাল নোটিশ ধরায়, তার নাম মহিদুল ইসলাম, অপোজিশনকে,
যে তুমি এটা সেটেল করবে ভালো, না হলে তোমার বিরুদ্ধে স্টেপ করা হবে। এই নোটিশটা 2024 সালে যখন সার্ভ হয়, ও এই নোটিশের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ করে সারিতা বিহার থানাতে একটা এফআইআর করে দেয় ওনার নামে। আপনারা নিশ্চয়ই জানেন, যদি ফ্যাক্টরি এখানে হয়, বিজনেস ডিল এখানে হয়, 1 মাস ধরে কলকাতায় থেকে কথাবার্তা ফাইনাল হয়, ট্রানজাকশন কলকাতা হয়, তাহলে দিল্লিতে কি করে এফআইআর হয়? এটা কোর্ট, দিল্লির কোর্ট এটা ধরেছে, অবজারভেশনে দিয়েছে যে এই মামলা কি করে দিল্লিতে হয়। তারপরে যখন আমরা জানতে পারি, আমরা আবার ঘুরিয়ে কালনা থানাতে এই পুরনো কাগজের ভিত্তিতে এবং পুরনো কমপ্লেনের ভিত্তিতে কালনা থানাতে ওই ব্যক্তিদের বিরুদ্ধে অনেকগুলো সেকশন দিয়ে এফআইআর করা হয়েছে। শুধু তাই নয়, কালনা কোর্টে কালনা কোর্টে এই যে 80 লক্ষ টাকা মেরে নিয়ে চলে গেল, তার বিরুদ্ধে একটা সিভিল সুটও করে দেওয়া হয়েছে কালনা থানাতে, সিভিল সুট নাম্বার 52/2025। এই হলো আসল সত্য ঘটনা। এবং এনাকে ফলসলি মান সম্মান হানি করার জন্য এই কাহিনীটা করা হয়েছে। এর পেছনে একটা গভীর চক্রান্ত, যেটাকে এই ওই ভদ্রলোকদের দিয়ে, যারা দিল্লির বাসিন্দা আছেন, বিহারের বাসিন্দা আছেন। এবং ফরচুনেটলি একটা ঘটনাও আছে, এই যাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের একজন অলরেডি সাক্ষী হওয়ার জন্য চলে এসেছে, তার নাম সমীর খান। সে এই কেসে হুজুরের হয়ে সাক্ষী দিতে রাজি হয়ে গেছে। যারা আমাদের এফআইআর এ আছে, আমাদের সিভিল সুটেও আছে, যারা আবার ওর কেসেও আসামি, দিল্লির কেসে। এ হলো ফ্যাক্ট। ওনাকে একেবারে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত ভাবে ধুষিয়ে দেওয়ার জন্য এই মামলাটা করা হয়েছে। যা যা বলা হলো, এবার আপনাদের মাল নিয়ে যাওয়ার রসিদ গুলো দেখায়। মাল তো আর এমনি এমনি বেরোয় না, ফ্যাক্টরি থেকে চালান করে মাল বেরোয়। এরকম 80 লক্ষ টাকার মাল চালান করে নিয়ে চলে গেছে ওনার অজান্তে। তাহলে উনি 80 লক্ষ টাকাও লস গেল, ওনার ইনভেস্টমেন্ট লস গেল, আবার ওনার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করা হলো। যদিও সেই মামলা দাঁড়াবে না, অবস্থা খুবই খারাপ আছে মামলার। এখন ওই আসামি অ্যারেস্ট হওয়ার পথে, যারা মামলা করেছে। এই হলো কথা। সিআইবি আমরা যখন নামি, এই সিআইবি এরা সব বেসিক্যালি ক্রাইম নিয়ে কাজ করে। ক্রাইম নিয়ে, সমাজে যে ক্রাইম হয় সেটা নিয়েই কাজ করে। এই সিআইবির নিজস্ব প্যানেল লয়ার ওখানে আছে। সেই প্যানেল লয়ার এবং এই গ্রুপটা মিলে, এরা তো বাইরে কিছু করতে পারবে না, যা করেছে অফিসিয়ালি লিগালি পুলিশ এবং কোর্টকে মুভ করিয়েছে। যে ওয়েস্ট বেঙ্গলের চিফ নারায়ণ বিশ্বাস কিভাবে আপনাদের কাছে যে আসলো, কিভাবে মুভ করেছেন, কি বলবেন এই বিষয়ে? এখন ওইটা ছোট্ট করে এক কথায় বলে দিন, ছোট্ট করে একটা কথা বলবো। লিগাল আমাদের ব্যাটার। কামারপুকুরে একটা অফিস আছে সিআইবির। নমস্কার, আমি নারায়ণ বিশ্বাস, ওআরজি চিফ, ওয়েস্ট বেঙ্গল সিআইবি। আমার কামারপুকুর হুগলিতে আমাদের একটা অফিস আছে। ওই হুগলিতে আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি আছে রেয়াজুল মল্লিক। উনি আমাকে একদিন ফোনে জানায় যে এরকম একটা মিথ্যা কেসে একজনকে বদনাম রটানো হচ্ছে, এই হুজুর নাজিমুদ্দিনের নাম বলে। তো আমি তখন দিল্লিতে আমাদের যে সিনিয়র আছে, ডক্টর অ্যাডভোকেট রাধা পরিহার, সুপ্রিম কোর্টে সিআইবি অ্যাডভোকেট, ওনাকে ঘটনাটা জানাই। জানানোর পরে এখন এই মুহূর্তে লিগ্যাল প্রসেসে চলছে। কোর্ট সঠিকভাবে বিচার করছে এবং লিগ্যাল প্রসেসে আমাদের কাছে যে রিপোর্ট এসছে, সম্পূর্ণ নির্দোষী, এনাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। বিচার কি হয়ে গেছে? না, বিচার হয়নি, চলছে, লিগ্যাল প্রসেস চলছে। চারটে যে কারণে আমাকে ছাড়তে হয়েছে, চারটে কথা প্রশ্ন করুন আগে। আচ্ছা, হ্যাঁ, আমাকে বলুন আপনার দিকে একটা বলা বিষয় সোশ্যাল মিডিয়ায় আমরা খুললেই একসময় দেখতে পেয়েছিলাম যে আপনি তিহার জেলে বন্দী আছেন প্রতারণার দায়, এটা কতটা সত্য? দেখুন, এইটা যারা করেছে তাদের হাতে তেহার জেলে গিয়ে খোঁজ নিতে বলুন না। এটা ঠিক টাইমে সবকিছু পাবেন, সময়ের অপেক্ষা করেন। আজকে আমি তিনটে, এই যে আমি যে কথাটা বলতে শুরু করব, ঘন্টাকে ঘন্টা লাগবে, মানুষের কাছে সেই সময় নেই। আমি ওই জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে সিস্টেম বের করেছি। আমি আজকে পার্ট 1-এ বলবো। ছোট্ট কথা বলি, লিগ্যাল প্রসেস যেটা স্টার্ট হচ্ছে, যারা এনার বিরুদ্ধে এফআইআর করেছিল সে অ্যারেস্ট হওয়ার পথে, আগে অ্যারেস্টটা হোক, তারপরে বিস্তারিত প্রেস কনফারেন্স করে আমরা সব বলবো। এবার আমার সে অ্যারেস্ট হওয়ার পথে। হ্যাঁ, আমি শুনুন, আমার কথাটা শুনুন। আপনার কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। আজকে
আমি পার্ট 1টা কেন করেছি, আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমার একসাথেই বেরোবে, আমার কথাতে আপনাদের উত্তরও চলে যাবে, প্রশ্ন চলে যাবে, প্রশ্ন করার প্রয়োজন লাগবে না। আপনারা যা যা ভেবে রেখেছেন প্রশ্ন করব, আমি অলরেডি আপনাদের একটার পর একটা বলে যাব, কারণ আপনারা কি প্রশ্ন করতে আমি জানি। আমি একটা জিনিস আপনাদের বলি, আজকে আমি কোনোদিন চাইতাম না যে ফুরফুরা শরীফের মতন একটা জায়গায় এখানে কোনো বিষয় নিয়ে সমাজে বলা, এটা আমার মন নেই, মন চাই না। কেন আমি চাইলে খারাপ বিষয়, এই লড়াই খারাপ বিষয়। 2017 থেকে চলছে, লড়াই 10 থেকে লড়াই 17 থেকে আমার চালু হয়েছে লড়াই, ঠিক আছে? 2017 থেকে আমার লড়াই চলছে। এর আগে বহুত প্রতারক আছে, বহুত ঘটনা আছে, আমি বলতে পারতাম, কিন্তু এটা কাকে দেবো? এইটা আজকে ফুরফুরা শরীফ থেকে কোনো কথা যদি ওঠে, আমার দাদা পীরের সিলসিলার উপরে অ্যাটাক হয়। কেন আমরা সকলে ফুরফুরা বাসী, শুধু আমি বলে নয়, কোনো পীরজাদা পিসাব বলে নয়, ফুরফুরা থেকে কোনো যদি একটা মানুষের কোনো কথা যদি সমাজে সোশ্যাল মিডিয়ায় যদি তোলা হয়, বলা হয়, তো একটা মানুষের কাছে একটা ফুরফুরার নামে বদনাম এসে যায়, ফুরফুরার কথা তুলে ধরে, অথচ ফুরফুরার মধ্যে নেই। এ ব্যবসা আমার নিজস্ব বিজনেস, এর সঙ্গে ফুরফুরা পীরজাদা অলি দরবার দিয়ে কোনো সংযোগ নেই এর। এটা আমার নিজের পার্সোনাল বিজনেস, সিভিল ডিসপুটেড, আমার নিজস্ব ব্যবসা। ব্যবসা মানুষের সাথে হতে পারে, আজকে আপনি আমার নামে খামাখায় আপনি করে দিলেন, আর একজন আর এক নামে করবে। এই আজকে আমার লড়াই, এই লড়াই চলতে থাকবে, আমার ব্যবসা আজকে একটা ব্যবসা নয়। কিন্তু ভাইজান একটা প্রশ্ন যেটা করা হয়, একজন বিশেষ পীরজাদা, প্রভাবশালী পীরজাদা দাবি করছে আপনি প্রতারক, চিটিংবাজ, ফুরফুরা পীরজাদাও নয়, কি উত্তর বলবেন? আমি দিচ্ছি। আমি সেকেন্ড উত্তরটা আমি দিচ্ছি। আপনি বসুন। পীরজাদাটার উত্তর আমি দেবেন, প্রতারকার পার্টটা আমি দিচ্ছি। সিভিল স্যুট। আমি বললাম কি পার্ট 1 আমি আপনাদের আজকে কোনো প্রশ্নের উত্তর দেবো না, আমার জাস্ট এটাকে তুলে ধরার ছিল, দিলাম, হয়ে গেল। এবার আমার প্রশ্ন হচ্ছে, উনি প্রশ্ন করলেন আমি একজন প্রতারক, যদি আমি একজন প্রতারক হয়ে থাকি, আপনার কথা হিসেবে আপনাদের ভেঙে দিয়েছেন যে প্রতারকটা কেন, প্রতারক কিভাবে ভেঙে দিয়েছেন লয়ার। এ লয়ার আজকে আমি বলে দিই আপনাকে, এই পার্টটা ছোট্ট, তো 1 মিনিট 2 সেকেন্ডে বলে দিই। যখন কোনো কমার্শিয়াল ডিসপিউট হয়, বিজনেস রিলেটেড, কেউ পালিয়ে গেল আলাদা কথা, বিজনেস রিলেটেড কোনো ডিসপিউট হলে কমার্শিয়াল কোর্ট আছে, সেখানে যেতে হয়, নাহলে সিভিল কোর্ট যেতে হয়, নাহলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টে মামলা হয়। এটা ক্রিমিনাল কেসের কোনো ব্যাপার না, না এনার ক্ষেত্রে না ওনার ক্ষেত্রে। ইনিও যদি ওনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করতে যায়, এটা সিভিল স্যুটের মধ্যেই পড়ে, কোনো ক্রিমিনাল স্যুটের সাবজেক্টই না। এটা টোটাল একটা বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। আমাকে আমি বলে দিই আপনাকে, এখানে আরেকটা জিনিস বলছি, চারটে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া সকলে তুলছেন, দেখছেন আমার ব্যাপারটা কেন, আমাকে জজ, মাননীয় জজ, আজকে দেশের সংবিধান, দেশের আমাদের আদালত কি কারণে প্রশ্ন, যে ওখানকার যে পুলিশ তাকে 4টে প্রশ্ন করেছিল, 4টে কথা বলেছিল, ওই 4টে নিশ্চয়ই আপনারা তুললে পেয়ে যাবেন কি কারণে আমার এটা হয়েছে, আপনারা সবাই জানেন, তুলে নিতে পারবেন, অর্ডারটা তুলে নিতে তো পারে। অর্ডার তুললেই আপনারা বুঝে যাবেন। এই 4টে প্রশ্ন আমার, যেই প্রশ্ন 4টে ওখানকার কোনো আয়েরও ক্ষমতা নেই, কারোর ছিল না দিবার, ঠিক আছে, ওইটা আমি যাচ্ছি না, এটা ইনাদের ইয়ে। এখন আপনারা যেটা আমার প্রশ্ন করেছেন আমি প্রতারক কিনা, আজকে ফুরফুরা শরীফে যেই ব্যক্তিটা আমাকে প্রতারক বলছে, আপনারা ওনার কাছে যে প্রশ্ন করুন, ওনার কাছে জিজ্ঞাসা করুন 2010 থেকে যেই মানুষটার একটা ভাঙা স্যান্ট্রো গাড়ি ছিল, ভাইজান আমি কিন্তু এইটা আমার বলা মানে হচ্ছে আমার দাদা পীরের সিলসিলার মানুষ দেখারে কানে কানে পৌঁছে দিয়া। আজকে দাদা পীরের সিলসিলার মানুষ, বাংলার মানুষ প্রশ্ন করবে, আপনারা শুধু কাদা ছোড়াছুড়ি করবেন, আজকে বাবা যেই কথাটা বলেছে বলে আপনিও বলবেন না, আমি ওর জন্য বসিনি। আজকে আমাকে যেভাবে মানে প্রতারক বানানো হয়েছে, আজকে যেভাবে আমাকে সমাজকে নষ্ট, বিজনেস ব্যবসা করতেই পারে, আমি তার পাশের বাড়ি, তার বাড়ির লোক, তার বোন, সে তার ঘরে এসে আমাকে যদি একবার জিজ্ঞাসা করতো
যে ভাই কি ব্যাপারটা, জিজ্ঞাসা তো করতে পারতো। কেন আমার বাড়ি তো ফুরফুরা শরীফ বেলপাড়া, এটা একটা মহল্লা। যেমন মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর যেই জায়গায় শুয়ে আছে ওই মহল্লাটার নাম হচ্ছে মিয়াসাব পাড়া। ওই মহল্লাটার নাম কি? মিয়াসাব পাড়া। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছে ওই জায়গাটার নাম হচ্ছে মুন্সি পাড়া। কি বললাম? মুন্সি পাড়া। আর এই হোসেন বোখারি রহমাতুল্লাহ এবং আমার দাদুজান আমরা যেই পাড়াতে আছি এই পাড়াটার নাম হচ্ছে বেলপাড়া। 4 শহীদান এরকম অনেক আছে, কাজীপাড়া, আপনার আগে আছে আপনার আপনার আরো এরকম আশপাশে বহুত পাড়া আছে, নাম বলতে থাকবো, রামপাড়া আছে, এরকম আছে। তো আজকে আমরা এই পাড়ার, তো আজকে যিনি এই কথাটা বলছেন 2010 সালে তার ভাঙা একটা সান্ট্রো গাড়ি ছিল, ভাঙা সান্ট্রো গাড়ি। আজকে সে কিছু কম নামে বেনামে 100 কোটি টাকার মালিক। কোথা থেকে হলো? কোন জলসা করে? তার বিরুদ্ধে একটু ভিজিলেন্স করবেন? একটু একটু এক মিনিট, এক মিনিট আমার কথা বলতে দেন। জলসা করে কেউ এত টাকার সম্পত্তি হলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন, তার বাড়ি ঘর নামে বেনামে, নামে বেনামে। এই প্রুফ কিন্তু আমি দেবো দ্বিতীয় পার্টি, আজকে শুনে রাখেন, এটা চ্যালেঞ্জ। কেন আমার দাদা পীরের সেলসেলার যে ক্ষতি করবে এ বান্দা তার পিছনে সবসময় থাকবে মত পিয়ন। তো আমি জানি সে আমাকে মেরে দেবে, সে আমাকে ধুমকি দিয়েছে। আমার বাড়িতে এসে আমার কাছে তারও প্রুফ আছে, প্রুফ ছাড়া কথা বলছি না। আমার কলার ধরে আমাকে এনে মারতে এসেছিল 2-3 জনকে নিয়ে আমার বাড়ির সামনে। আমার ক্যামেরা লাগানো আছে তার খেয়াল নেই, তার সেই ধানে মাথায় ছিল না যে এখানে ক্যামেরা লাগানো আছে, ভিডিও আছে। আমার কলার ধরে আমাকে মারতে এসেছে, আমাকে কত গালাগালি করেছে, ফোন করে গালাগালি করেছে। আমার মা তার বোন লাগতে জিগার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলার মেয়ে, ওনার বোন নিজে যে ওকে মানুষ করেছে, যে ওনাকে মানুষ করেছে, যার বাড়িতে আজকে তার শৈশব কালে তার তার নোংরামি কাপড়গুলো সে আমার আম্মাজান পরিষ্কার করেছে, তাকে বড় করেছে। সেই আম্মাজানকে কি বলছে না আমাকে? আমাকে বলছে তোর জন্ম ঠিক আছে? আমার আম্মাজানকে যখন আমি এসে শোনালাম, আমার আম্মাজানের চোখ ভরা পানি। আমার আম্মাজান অন্য চিন্তা করে, আমার আম্মাজান বললে আমার আব্বাজানকে এরকম বললো, আমার আব্বাজানকে এরকম বললো। তো তুমি সবর করো, আমার আম্মাজান কথা দিয়েছিলেন তুমি সবর করো, তুমি সবর করলাও আল্লাহ এর ফায়সাল্লাহ করবে। সেই আমি চুপ করেছিলাম। আমি কোনোদিন, তিনি আমার বড়, আমি কোনোদিন তানাকে এসব কথা বলিনি। অনেক ঘটনা আছে, আমার সাথে অনেক কিছু করেছে। কেন করেছে? একমাত্র তানার জন্য আমি প্রতিবাদ করেছি বলে, তানার অন্যায়কে আমি অন্যায়ের সামনে দাঁড়িয়ে আমি প্রতিবাদ করেছি বলে একমাত্র আমি একা এখনো লড়ছি। তো আমি আপনাদের বলে দিই, যদি আমি মারা যাই তার দায়ী হবে বাবা, কিন্তু আমি মরণের আগে পর্যন্ত অন্যায়ের পিছনে আমি সরবো না। কেন আমার দাদা পীর এই শিক্ষা দিয়েছে, আমার মুজাদ্দেদে জামান আমি শিক্ষা দিয়েছে। আমার লড়াই ওনার সাথে অন্য জায়গায়, কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমার ছোট বাচ্চাটা কি দোষ করেছে, আমার মাসুম বাচ্চা 2-3টে কি দোষ করেছে? আপনি বলেন আপনার সাথে আমার লড়াই হতে পারে, আপনার সাথে আমার অন্যায় বেঅন্যায় লড়াই হতে পারে। আপনি আজকে আমার বাচ্চাটার উপরে আঘাত করলেন, যেই বাচ্চাটা এমন একটা সোশ্যাল মিডিয়া বদনাম ধরলেন, সারা জীবন আমার এই বাচ্চাটা শুনবে, সারা জীবন এই কষ্টটা আমার সহ্য হয় না। আমি তাই মুজাদ্দেদে জামান আমার দাদা পীরের লক্ষ লক্ষ ভক্ত যারা আমাদের ঘরে ভালোবাসে, আমার দাদা পীরকে ভালোবাসে, আমার তানার আওলাদ নাতি পুতা তানার ছেলের আওলাদ দেখারে যেমন ভালোবাসে, মেয়ের আওলাদ দেখারে সেরকমই ভালোবাসে। ঠিক না ভুল? একদম ঠিক কথা। তাই আমাদের ঘরে তিনি ভালোবাসেন এই ফুরফুরাই বাড়ি, আওলাদে রসুলের বাড়ি। তিনি আওলাদ রসুলকে জানতেন, বেশি ভালোবাসতেন। তা আজকে আপনি বলেন আমার ছেলেরা কি করেছে, আমার বেটাগুলো, তাদের তুমি মিথ্যে অপপ্রচার করে, আমি যদি সত্যি করে থাকি তার উচিত ছিল আমাকে এসে বোঝানো। আমি তার ভাগনা, তো আমি তার ছেলে। তার বোনের বাড়ি সে এসে বলতে পারেন তুই এটা ভুল কেন করলি, চল আমি মিটকে দিচ্ছি। তার তো উচিত, তিনি তো পীরজাদা, সমাজকে পরিষ্কার করে, তো তিনি সমাজের পাশে বলে বেড়াচ্ছে তো আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। যখন এই জিনিসটা হচ্ছে সেলসেলার ব্যাপারে এই কথাটা তুললে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা, আমি পীরজাদা নয় ফুরফুরা বাসী, তো আপনারা এসেছেন তো সবাই, তাহলে ফুরফুরার বদনামটা সমাজে তুলবো? তার তো উচিত ছিল, আল্লাহ রসুলের কথা তার মনে নেই, হাদিসের কথা মনে নেই। একটা নোংরামু যদি বাজারে তোলা হয় সেটাকে যে চাপা দেবে সেই হচ্ছে
আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত। কাল মাহাশরের মাঠে তার জন্য আমি তার গুণাগুণকে চাপা দেবো, বলেন? তা তুমি মিথ্যে সত্যটা পরের কথা, তুমি এটা প্রচার করলে কি করে? আজকে তুমি আমাকে বলছো পীরজাদা নয়, আমাকে বলছো পীরজাদা নয়, তাকে প্রশ্ন করুন তো কে, উনি কে? পীরজাদার ঠেকা নিয়ে আছে? উনি কি পীরজাদার ঠিকানা আছে? পীরজাদার সম্বন্ধে জ্ঞান আছে? পীরজাদা কে না কে জ্ঞান আছে পীরজাদার সম্বন্ধে? ওনাকে প্রশ্ন করুন। আজকে আমাকে বলতে হচ্ছে, বাধ্যতা, বলার মতন নয়। কেন আমাকে বলতে হচ্ছে? কেন সত্যটা সমাজকে, আমার দাদা পীরের ভক্ত বিন্দু মুরিদরা শুনুক এই কথাটা। ওর কাছে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে কি করে পীরজাদা বানালো? ও কি পীরজাদার ঠিকাদার? আমি পীরজাদা নাই, তা বাচ্চাটা কি করে পীরজাদা হলো? সে সিদ্দিকী হলো কি করে? তার পরিচয়টা পার্ট 2 এ দেবো, পুরুষ সমেত দেবো। ওর মাটাকে দেখাতে বলবেন, প্রশ্নটা করবেন। এই প্রশ্নটা আমি দাদা পীরের ভক্তবৃন্দ মুরিদদের কাছে আমার প্রশ্ন, তারা যদি বাস্তবই আমার দাদা পীরকে ভালোবাসে, আমাদের ঘরে ভালোবাসে, আমাকে যদি আমার দাদা পীরের ভক্তবৃন্দরা বলে কমেন্টে যদি বলে যে আপনি সমস্ত সবকিছু এই বাবার তুলে ধরুন, বাবার বলুন, পার্ট 2 এ আমি সমস্ত সবকিছু পুরুষ সমেত দেবো ইনশাআল্লাহ। খালি আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সাক্ষী থাকবেন। বাবা আমাকে অনেক ধরনের বেইজ্জতি করবে, অনেক ধরনের মিথ্যা প্রচার করবে, মানুষ সাজাবে, সাজিয়েছে, বহু সাজিয়েছে, করবে, তারা অনেক কিছু করবে, আমাকে মেরে দিতে পারে, আপনারা আমার সাক্ষী রইলেন। কিন্তু আমি দাদা পীরের সিলসিলাকে ক্ষতি হতে দেবো না। আমি ব্যবসা করেছি, বিজনেস করেছি, আমার অনেক বিজনেস আছে, আমি অনেক ব্যবসা আছে। আজকে প্রতারক বলছে আমাকে 2010 থেকে, সে হচ্ছে তার প্রতারণা একটা ধারা একটা করে যদি বলতে থাকি হবে। তার যে দরবারটা আছে না, এই দরবারে সালিশ হয়, খোঁজ নিয়ে দেখবেন, জিজ্ঞাসা করে দেখবেন, সালিশ হয়। এই সালিশটা কাদের হয় জানেন? বিবাহ বিচ্ছেদ করা হয়। গ্রামবাসী ফুরফুরাবাসীকে জিজ্ঞেস করুন, ফুরফুরার মানুষ হচ্ছে খুব ভালো মানুষ। ফুরফুরার মানুষ চাই না দাদা পীরের কোনো কথা বাইরে তোলা, ওই জন্য সব চুপ থাকে, জুমানকে চুপ করে রাখে। আমি জানাবো প্রুফ সমেত আপনাদের জানাবো। আমার দাদা পীরের ভক্তরা আমার কাছে প্রশ্ন করলে আমি সব জানাবো। আজকে কি করছে? একটা প্রশ্ন, 1 মিনিট করবেন, আমি দুটো কথা বলে দিচ্ছি, সেটা বলে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে আমি এগুলো আপনাদের পাট জানাবো। এই আছে রামপাড়া, দক্ষিণজি, নারী ঘটিত মানুষ পুরুষ সমেত আমার কাছে আমি আপনাদের জানাবো। সময়ের অপেক্ষা করুন, সময় করুন, হ্যাঁ, সে সব আমি জানাবো, সব কিছু আমি জানাবো, সময়ের অপেক্ষা করুন। লাস্ট একটা প্রশ্ন, ওই পীরজাদা বলছেন আপনার কাছে উনি 6 লাখ টাকা পায়, এটা নাকি বলা? 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা যেই মানুষটাকা, হ্যাঁ, পাখি কি মাছ খায়? সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। ভাই যেটা বললো, 1 মিনিট দাঁড়া। আজকে 6 লক্ষ টাকা যেই মানুষটা ফুরফুরার প্রত্যেকটা মানুষ জানে, 10 টাকার কাছে যদি কেউ পায়, তার বাড়িতে জুতো ছিঁড়ে ফেলে। আজকে আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওনাকে জিজ্ঞেস করে দেখবেন, ওনাকে বলবেন এই 6 লক্ষ টাকা যদি ওনার পুরুষ দিতে পারে, আমি তার ডবল টাকা ওনাকে দেবো। এবং ওনাকে এইটাও বলবেন, পুরুষ সমেত আমার কাছে আছে 15 লক্ষ টাকা ওনার কাছে আমি পাবো। ওই 15 লক্ষ টাকা চাওয়ার জন্য উনি আমাকে 6 লক্ষ টাকা চেপে রেখেছে। এটা আমার সাথে একা নাই, কয়েকশো মানুষের সাথে ফুরফুরা ভাইয়ের সাথে করেছে। কেউ যদি টাকা পায়, চাইতে যায়, তাকে এমন চাপ দেবে, এমন কিছু বলবে, সে অটোমেটিকলি চুপ হয়ে যাবে। এরকম বহুত ঘটনা আছে, আগামীতে আমি আরো বলবো, নেক্সট আমি বলবো। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, এই যে হাইকোর্টের একজন লয়ার, উকিল, কি নাম ওনার, উনি কি বলছে জানেন? আলী আফজাল সাহেব বলছে যে এই বাবা হচ্ছে মেয়ে কেলেঙ্কারিতে, মেয়ের পাচারকারী আছে, আমার কাছে প্রুফ আছে। উনি যদি সত্যিকারের পীরজাদা হয়, ওই লয়ারকে ধরতে বলেন, কেস করুক, কেস করে প্রমাণ দিক। নাজিয়া ইলাহি ওপেন বলছে আমার সাথে কথা হয়েছে, আমি বলবো না আগে, আমি প্রুফ দেবো। পার্ট 2 এ কথা হবে এগুলো, এরপরে পার্ট 2 এ বলবো। এই নাজিয়া আলী কেসটা, নাজিয়া ইলাহি, আমি জানি নাজিয়া আলী কি আছে না, আমি অতি যাচ্ছি না, ওর উপরে আমারও আছে, সবাই আছে, সব আছে, আমি আছি। কিন্তু যে ঘটনাটা ঘটেছে,
সেই ঘটনাটা যে ঘটেছে, এই ঘটনাটা মিথ্যে উনি প্রমাণ দিয়ে দিক, নাজিয়া ইলাহির নামে এটা করতে বলেন। দ্বিতীয় কথা হচ্ছে, উনি বলুক 24 পরগনা আপনার এরিয়ায় যত ভাটা আছে সব ভাটাওয়ালার কাছে চলে যাবেন, জিজ্ঞেস করবেন প্রত্যেকটা ভাটাওয়ালার কাছ থেকে 20,000 টাকা করে নিয়েছিল। আমি জানি কিছু ভাটার এখনো ইটের ব্যবসা হচ্ছে, চলে যান, ইটের ব্যবসা করছে। উনার বিজনেস তো বলার শেষ নেই। আমি বিজনেস করেছি বলে তুমি আমার কথাটা কিভাবে বললে, সমাজকে বলে দিলে, আমাকে চিটিংবাজ থেকে প্রতারণা থেকে শুরু করে, আমি ফুরফুরার কেউ নয় থেকে শুরু করে আমি সকল করে, আমি দাদা পীরের মুরিদদেরকে আমি অনুরোধ করব, আমার বাড়ি যারা বলছে তার পাশেই আমার বাড়ি। দয়া করে যদি আপনারা সুন্নাতে রসুলের উপরে থাকেন, যদি নবীর থাকেন, রসুলের সুন্নাতের উপর থাকেন, অতি অবশ্যই আমার আল্লাহ রসুল বলছেন যাচাই করে জিজ্ঞাসা করে কাজ করবে। আমার কাছে আসবে, আমি পাশেই বাড়ি, আমাকে জিজ্ঞেস করবেন। আমি জানি অনেকজন মিথ্যে আমার পিছনে বলে বেড়াচ্ছে, এরা হচ্ছে মুনাফেক। এদের হারে বাবা শেল্টার দেয়, কি বললাম, এদের হারে বাবা শেল্টার দেয়। কেউ নারী ঘটিত আছে, দেখবেন যে দেখবেন মাইকে বলছে, আর যে দেখবেন কেউ কাছে আলাদার ভাবে বলছে, লুকিয়ে বলছে, বাইরে নয়, বা বাবা ফাবা বসে আছে ওখানে বলছে ও অমুক তমুক বলে বেড়াচ্ছে। আমি এখানে লিখে বলছি, তার ঘটনাটা আমার কাছে, তার নামটা এসে আমাকে বলবেন, আমি খুলে দেবো। তার কথাটা খালি এসে আমাকে বলবেন, দেখবেন হাই সে নারী ঘটিত আছে, না হয় সে প্রতারক, কারো পয়সালি আছে যেখানে বাবা শেল্টার দিয়ে রেখেছে, আর না হলে হাজার হাজার নয় শ জমি, 10 বিঘে 5 বিঘে জমি কারোর মেরে রেখেছে, কারোর সম্পত্তি মেরে রেখেছে, জমি নিয়ে করেছে। যে বলছে, যে বলবে আমার কাছে আসবেন। তাই আমি আজকে বাবার নামটা সারা পশ্চিম বাংলার মানুষ জানে। আপনি আপনার ভাঙর থেকে শুরু করে পশ্চিম বাংলার কোনে কোনে জিজ্ঞেস করেন ফুরফুরা শরীফের চিটিংবাজ বাবাটা কে, মাচান বাবা, মাথায় রাখবেন। আমাকে তো উনি বলেছে উজ্জ্বল থেকে, ফুরফুরাতে বলছে উজ্জ্বল থেকে নেবে, আপনি যাকে জিজ্ঞেস করবেন চিটিংবাজটাকে। আপনি এত প্রতিবাদ করেন বাবার বিরুদ্ধে, তখন প্রতিবাদ করলেন না কেন? এক মিনিট আমি কথা শেষ করতে দেন। আমি সবসময় বাবার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, অন্যায়ের বিরুদ্ধে। আমি কিন্তু আমার ব্যবসা বা উনার ব্যবসার বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি। কেন? উনিও ব্যবসা করে, আমিও ব্যবসা করি। ডানকুনিতে খুঁজলেন কত ব্যবসা করছে, নিউ টাউন রাজারহাটে চলে যান, আপনি এতে চলে যান, আপনার হচ্ছে আটঘরায় চলে যান, ওনার হোটেল আছে, যা আছে সব খোঁজ নেন, ব্যবসা করছে। আমিও ব্যবসা করি। সোনার দোকানে চলে যান, ভগবতী নবপুর মশা জঙ্গলপাড়ায় চলে যান, সোনার বিজনেস করছে উনি, সোনার ব্যবসা করে। প্রুফ আমার কাছে আছে, প্রুফ সমেত দেবো। পার্ট 2 পাবেন, পার্ট 2 পাবেন, সব পাবেন। কথা বুঝেছেন তো? তাই আজকে আমি শেষ একটা কথা বলে আমি শেষ করে দেবো। শেষ একটা কথা আমি আপনাদের শেষ করে বলে দেবো। আমি ভুল করতে পারি, আমি একজন মানুষ, আমি একজন পীরজাদা হতে পারি, আপনারা যে যেমন আমাকে মনে করেন, কিন্তু আমি একটা মানুষ, একটা ভালো পরিবার ঘরের ছেলে। আমার আব্বাজান আওলাদে রসুল, আমার নানাজান আওলাদে আবু বকর সিদ্দিক। আর এরপরে অনেক কথা আছে, আমি বলবো পার্ট 2 এ। আমার প্রশ্ন হচ্ছে, আমার ব্যাপারে যদি আপনারা কেউ কিছু বলেন, দয়া করে আমার সঙ্গে দেখা করবেন। আমার বাড়ি হচ্ছে, যে বলবে তার পাশে, আমার বাড়ি হচ্ছে বেলপাড়া, হোসেন বুখারী রহমতুল্লাহ দরবার। এটা হচ্ছে বেলপাড়া মহল্লা। ফুরফুরা শরীফের প্রত্যেকটা মহল্লা আছে, এটা হচ্ছে বেলপাড়া মহল্লা, ফুরফুরা শরীফের ভেতরে। জিজ্ঞেস করে নেবেন, আপনি আসবেন, আমি ডিটেলস বলে নেবো। আর বাবার বিরুদ্ধে যদি কিছু জানতে চান, আমি আপনাদের এটাও বলেছি, সন্ধ্যে রাত্রিরে বেরোবেন গাড়ি নিয়ে, পরীক্ষা করতে বেরোবেন। যেমন আপনাদের গ্রামে গ্রামে দেখবেন মাচা আছে, কিছু ছেলে দেখবেন মাচাই বসে বসে চা খাচ্ছে আর গুটকা খাচ্ছে আর মোবাইল এনারন করছে। আপনি দেখে নেবেন, রাত্রিরে 10টার পর থেকে এই বাবাকেই দেখতে পাবেন। ওই উজ্জ্বল থেকে শুরু করে, বেলপাড়া থেকে শুরু করে, তালতলাহাট থেকে শুরু করে যত আছে, প্রত্যেক মোড়ে মোড়ে ওই চা খাচ্ছে আর এনারন করছে। আমি বলবো না রাতের অন্ধকার আপনারা এসে দেখে যাবেন। আমি মিথ্যে বলছি সত্যি বলছি, রাতের অন্ধকারে দেখে নেবেন। এরপরে আমি আরো কিছু বলবো পার্ট 2 এ। যদি এরপরে আরো কিছু খবর হয়, আমার দাদা পীরের সেলসেলার মুরিদ মুতাকিন ভক্তরা, ফুরফুরাকে যারা ভালোবাসে, দাদা পীরকে যারা ভালোবাসে, আমাদের যাকে ভালোবাসে, আমার অনেক ফলোয়ার, অনেক ভালোবাসার মানুষ আছে, তাকে আমার প্রশ্ন করছে, তাদের যারা ভালোবাসে, তারা যদি আমাকে বলে, কমেন্টে যদি বলে, হুজুর আপনি পরিষ্কার করে দেন, দাদা পীরের সেলসেলার ক্ষতি হতে দেবেন না, আমি আছি, যারা আমার সাথে আছে আমার থাকবেন, আমরা একটা টিম তৈরি হতে চাই।
আমরা অনেক পীরজাদা পীর সাহেব মিলে আমরা একটা টিম হতে চাই। টিম হয়ে দাদা পীরের সেলসিলার যাতে ক্ষতি না হয় সেই দিকে আমাদের সকলকে লক্ষ্য করতে হবে। এবার আমি শেষ করছি। Next time.